ছায়াস্পর্শ পর্ব ২। লেখিকা ইফরা জান্নাহ। আর আমি প্রীতম বলছি। ভোরের কুয়াশা তখনও ঠিকমতো সরেনি। গ্রামের গলি দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে ৩-৪ জন লোক। সাদা পাঞ্জাবি, মুখ গম্ভীর, চোখে ঠান্ডা নিষ্ঠুরতা। তাদের পেছনে হাঁটছে গ্রামের মাতব্বর। দেখতে অর্ধবয়স্ক মতন। দাড়িতে পাক ধরেছে, মাথা ভর্তি বিশাল টাক। চেয়ারম্যানের ডান হাত বললেই চলে। গ্রামের একেবারে ঠিক শেষ মাথায় জল কাদা ভরা সরু একটা রাস্তার শেষে দাঁড়িয়ে আছে একটা আধা টিন আধা বেড়ার তৈরি ছোট্ট এক বাড়ি। লম্বা টিনের এক ঘরের মাঝ বরাবর বাঁশের বেড়ায় লাগিয়ে দুভাগ করা, চারপাশেও বাঁশের বেড়ায় মোড়ানো। বাড়ির সামনে এক বহু পুরনো আম গাছ। ভোরের আলো এখনো ঠিকভাবে মেলেনি। কুয়াশার চাদরে মোড়ানো সেই ঘরের সামনে এসে দাঁড়ায় লোকগুলো। সকলের কোমরে গুঁজা লাঠি। ভাঙা বেড়ার দরজা ঠেলে বাড়ির ভেতরে প্রবেশ করে মাতব্বর। একে একে বাকিরাও ঢুকে পড়ে বাড়ির ভেতরে। শীত শীত আবহাওয়া। ভোর তখনও ভালো করে জাগেনি। বাতাসে ঠান্ডা শিহরণ, যেন গায়ে প্রতিটি লোম শিউরে ওঠে। আধভাঙা এক চৌকিতে পুরনো এক ছেঁড়া কাঁথার নিচে পাশাপাশি শুয়ে আছে ইসমাইল শেখ আর জোহরা বেগম। ঘুমে বিভোর তারা। ছেঁড়া কাঁথারাই দুজনের গায়ে যেন যাপনের শেষ আশ্রয়। হঠাৎ বাহির থেকে আসে এক গলা চেঁচামেচি। জুতোর ঘষা, কাঁটা বেতের ঠকাস ঠকাস শব্দে ঘুমের মধ্যে একপাশে গড়িয়ে পড়ে জোহরা। চোখ আধা বন্ধ, তবে মুখে চরম বিরক্তি। ইসমাইল শেখ বাড়িতে আছো? খাপ ছাড়া মোটা আর ঝাঁঝালো গলার ডাকে যেন টিনে চালে কাক বসবার জোর নেই। জহুরা আধো ঘুমে চোখ মেলে তাকায়। নাক কুঁচকে একবার তাকায় ঘুমন্ত ইসমাইলের দিকে। বিছানা ছেড়ে আধো ঘুমে টলমল পায়ে এগোয় দরজার দিকে। গায়ে পড়া জোড়া দেওয়া শাড়ির আঁচল দিয়ে মাথা ঢেকে দরজার খিল খোলে। আরে মাতব্বর সাহেব, আপনি এত সকালে কোনো দরকার নেই। উঠোনে দাঁড়ানো মাতব্বর পানের গুলি চিবিয়ে মুখ ভর্তি পিচ মাটিতে ছুঁড়ে ফেলে। ডান হাতের আঙ্গুলে গাল ঠেলে আবারও পান চিবোতে চিবোতে বলতে লাগে, তোমার স্বামী কই জোরা? ওরে বাইরে আইতে কও, চেয়ারম্যানের ডাক পড়েছে। বাইরে এত কথার শোরগোলে ঘুম ভেঙে যায় ইসমাইলের। লুঙ্গির কাছা ঠিক করে পেঁচাতে পেঁচাতে ঘর থেকে বেরিয়ে বারান্দায় দাঁড়ায়। কি খবর মাতব্বর সাহেব? ছোট নবাবের আদেশ, তোমারে লইয়া যাইতে কইছে। মনের মাঝে হঠাৎ ধুক ওঠে ইসমাইলের। ভয় যেন জেগে বসেছে মনে। শুষ্ক ঢোক গিলে পিছনের ঘরের দিকে তাকায় সে। দরজা লাগানো। আবারও তাকায় স্ত্রীর মুখপানে। কোন আকামের সামিল হয়েছেন আপনি? ছোট নবাবে কেন আপনার ডাইকা পাঠিয়েছে? জহুরা, শান্ত হও। মায়েরা ঘুমায়। ছোট নবাবের নজর পড়েছে তোমার সতীনের মায়ের উপর জহুরা। নিকা করবার চাই ওই মায়ারে। তয় মায়া রাজি না। শান্তি চাইলে মায়ারে বুঝাও জহুরা। তোমাকেও কপাল ফিরব। মাতব্বরের কথা শুনেই রাগে কটমট করে স্বামীর দিকে তাকায় জহুরা বেগম। যেন এই মুহূর্তে ছিঁড়ে ফেলতে পারলে মনে ভীষণ শান্তি লাগতো তার। এইটা তো খুশির খবর মাতব্বর সাহেব। ওই মুখপুরি তো দেখি ৭ কপাল নিয়ে জন্মাইছে, যার তাগিদে ছোট নবাবের মতো মা নিল করে বিবাহ করবার চাইছে। আপনি নবাবরে গিয়ে কন জলদি বিয়ের আয়োজন করবার। আমরা সবাই রাজি এই বিবাহে। আবারও গাল ভর্তি পানের পিচ হালকা ভেজা উঠানে ফেলে মাতব্বর। জোহরার দিকে উজ্জ্বল চোখে তাকিয়ে বলে, তুমি পারবা মাইয়ারে বুঝাইতে? পারুম না মানে? মায়া বিয়ে করব, সাথে মায়ার ঘাড়ের বিয়া বসবো। আপনি জলদি আয়োজন করতে কন জহুরা। ইসমাইলের তেজি কণ্ঠে দেওয়া ধমকে যেন বিন্দু পরিমাণ নড়ে না জহুরা বেগম। নিজের কথার উপর অটল থেকে চোখ রাঙায় ইসমাইলকে। আপনি চুপ থাকেন। আমি যা কইছি তাই হইব। আপনার ওই অলক্ষী মায়ের যে ছোট নবের মনে ধরছে, এতেই শুক্রিয়া করেন। মায়ার মতের বাইরে আমি বিয়া দেবার পারুম না। আমার বাচ্চা মাইয়া খুব ডরায় ছোট নবাবরে। এই যে কইলেন বাচ্চা মাইয়া, বাচ্চা মাইয়ার আবার মতের কি আছে? আমরা যা কমু তাই মানব। মাতব্বর সাহেব, আপনি এখন আসেন। আর ছোট নবাবরে গিয়া কন বিবাহের সময় ঠিক করতে। কথা দিতে আসো তাইলে? হ। আইসা, আজ তাহলে আসি ইসমাইল শেখ। নিজের ভালো চাইলে বিয়াতে বেগড়া না দিয়ে আমোদ করো। উল্টো ঘুরে বেরিয়ে যায় মাতব্বর। তার পিছন পিছন সকল লাঠিয়াল লোকগুলো। তাদের যাওয়ার পানে কিছু সময় তাকিয়ে থাকে ইসমাইল। গেট পেরোতেই নজর ঘুরায় সে। ছলো ছলো চোখে জোহরা বেগমের দিকে তাকিয়ে কণ্ঠ খাদে এনে বলে, আমার মায়ার এত বড় সর্বনাশ কইরো না জোহরা। আল্লাহ নারাজ হইব।
আমার নিষ্পাপ মায়ার জীবন নরকে ঠেলে দিও না। নরক না, আপনার মাইয়া রাজরানী হইব। সমাজে আমাকে একটু সম্মান বাড়বো বুঝছেন আপনি? এই বিয়া হইব। চেয়ারম্যানের বাড়ির প্রধান ফটকে পা রাখতেই ভয়ে এক পা পিছিয়ে যায় মাতব্বর। গেটের কাছের বকুল গাছের নিচে থাকা কুকুর হঠাৎ ডেকে ওঠাতে ভয়ে সিটিয়ে যায় সে। না জানি কখন ছিঁড়ে খায় তাকে, দেখেই কত হিংস্র লাগছে। কুকুরের ডাকে গেটের কাছে এগিয়ে আসে চেয়ারম্যান বাড়ির বাগানের মালি হাফেজ মিয়া। লাঠি দিয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে দেয় কুকুরটিকে। মুখে হালকা হাসি টেনে মাতব্বরের উদ্দেশ্যে বলে, ভেতরে আহেন মাতব্বর সাহেব, কুকুরে আপনার কিছু করতো না। আসলে পশু কি আর কখনো পশুরে খায় বলেন? হ্যাঁ, আপনার চিনবার পারে নাই যে আপনিও তার মতোই। হাফিজ মিয়া, তুমি কি কোনোভাবে আমারে হেনস্থা করলে? তবা তবা মাতব্বর সাহেব, আপনারে হেনস্থা আমার মতো এক মিসকিন করতে পারে বলেন তো? আসলে আমি কইছি আপনারে কুকুরটা চিনবার পারে না, তাই ভয় দেখাইছে। তা চেয়ারম্যান সাহেবের কাছে আইছেন বুঝি? তার কৈফিয়ত কি তোমারে দিব? ছোট লোক কোথাকার, সরে দাঁড়াও, আমারে যেতে দাও। রাগে গজ করতে করতে বাড়ির ভেতরে ঢুকে পড়ে মাতব্বর সাহেব। কি যেন বিড়বিড় করছে সে। বাড়ির অন্দরমহলে প্রবেশ করতেই তার চোখে আসে বাড়ির পুরনো কয়েকজন কাছের লোক, দুজন পুরুষ, একজন মহিলা। মাতব্বর এগিয়ে যায় সামনের দিকে, কণ্ঠ কিছুটা নরম নাটকীয় ভঙ্গিতে এনে মিষ্টি স্বরে ডাকে, ওগো কুলসুমের মা, তোমার শরীর ভালা তো? কোমরে কাপড় পেঁচিয়ে টেবিলে খাবার রাখছিলেন মহিলাটি। মাতব্বরের দিকে চোখ পড়তেই নাক ছিটকে নেয় সে। তবে মাতব্বর নিজেও বেশি ঘাটায় না তাকে। বিশ্রী এক ডাসি দিয়ে সিঁড়ি বেয়ে উপরে যায় সে। ঠায় গিয়ে দাঁড়ায় চেয়ারম্যানের ঘরের দরজার সামনে। গলা খানিক নামিয়ে বলে, চেয়ারম্যান সাহেব, খবর আছে। কিসের খবর? হঠাৎ পিছনে কারো গম্ভীর কণ্ঠে ভড়কে যায় মাতব্বর। মিয়ে যাওয়ার মতো ছোট ছোট চোখ করে উল্টে ঘোরে সে। সামনে দাঁড়ানো আরাধ্যর দিকে এক নজর তাকিয়ে মাথা নিচে নামিয়ে নেয় সে। মাত্রই ঘুম ছেড়ে উঠে ব্রাশ হাতে ঘরের বাইরে এসেছিল সে। পরনে এখনও রাতের জামাকাপড়, কালো ট্রাউজারের উপর সাদা স্যান্ডো গেঞ্জি। বুকের যতটুকু স্থান উন্মুক্ত, ঠিক পুরোটা জুড়েই কালো লোমে ভরপুর। ব্রাশ দাঁতের মাড়িতে ঠেলে হাতে থাকা সাদা তোয়ালে কাঁধের উপর ফেলে আবারও প্রশ্ন ছুড়ে সে, কি হলো বলুন, কি খবর? আসলে ছোট নবাব ইসমাইলের শেখের বউ ওই মায়ারে আপনার লগে বিয়ে দিতে রাজি হইছে। তয় ইসমাইল বেটা এখনো ব্যাগড়া দেয়। বিয়ের তোড়জোড় শুরু করেন মাতব্বর চাচা। আপনাগো বৌমা ঘরে আইব। পুরো গ্রাম দাওয়াত দাও। উৎসব হইব উৎসব। আরাধ্যর হাতের ইশারা পেতেই স্থান ত্যাগ করে মাতব্বর। বাঁকা হাসে আরাধ্য। ঠোঁট বা গালে অসম্ভব সুন্দর টল ফোটে তার। রক্ত কমলিনী। নীরের ঠান্ডা গলায় উচ্চারিত শব্দটি যেন দেয়ালে দেয়ালে বাড়ি খেয়ে আবারও ঘুরে আসে আরাধ্যের মুখে। মুহূর্তে ডুব দেয় পুরনো স্মৃতিতে। সময়টা বসন্তের শুরু। গাছে গাছে নতুন পাতার কোমল জৌলুস। ফুলের গন্ধে ভরপুর হাওয়ায় যেন ভেসে আসে কোনো পুরনো প্রেমের স্মৃতি। শিমুল গাছের ডালে বসে কোকিল ডাকছে একটানা। মনে গেঁথে দেওয়া সেই সুর যেন কারো নাম ধরে ডাকছে সে। প্রায় বিকেল 4টে। সূর্যের আলো নরম হয়ে এসেছে। ছায়া বড় হতে শুরু করেছে গাছের গোড়ায়। পথের ধারে পড়ে থাকা শুকনো পাতাগুলো বাতাসে নড়ে ওঠে। চারপাশ বেশ স্নিগ্ধ, ঠিক যেন রূপকথার মতো। সে বছর মাত্রই সেনাবাহিনীর চাকরির পালা একবারে চুকিয়ে গ্রামের মাটিতে পা পড়ছে ছোট নবাবের। আর্মি কাটিং চুলগুলোর সাথে হলুদে ফর্সা গায়ের গড়ন, পেটানো বডি, সাথে মুখের সেই গাম্ভীর্য। এক কথায় সিনেমার হিরোকেও হার মানায় সে। প্রায় বিকেল 4টা। রোদ ম্লান হয়ে আসছে ধীরে ধীরে। গ্রামের কাঁচা মাটির রাস্তায় বটগাছের ছায়ায় আধবৃত্ত হয়ে বসেছেন 5-6 জন যুবক। মাঝখানে এক কাঠের পিঁড়িতে এক হাতে ভর দিয়ে আধশোয়া ভঙ্গিতে বসে আছে আরাধ্য। ঠোঁটের কোণে জ্বলন্ত সিগারেট, ধোঁয়া উঠছে আলস্যে। চোখ দুটো আধো পোঁচা। পাশে থাকা ছেলেগুলো হাসছে, ঠাট্টা করছে। গাঁজার ধোঁয়ায় আড়ষ্ট বাতাস।